মাহিনের হাতে সেলফোন, স্ক্রিনে একটা নাম্বার। কল দিতে নিয়েও সংকোচ বোধ করছে, হাঁসফাঁস করছে। প্রাপ্তবয়স্ক পুরুষ সে, বড়সড় কোম্পানি চালায়, শত মানুষ তার ইশারায় চলে, আর সে কিনা এক পুচকে মেয়ের ঝাঁঝালো কণ্ঠেশ্বরে ব্যাকুল হয়ে গেল। এসব আদৌ মানা যায়? অল্প বয়সী ছেলেদের মতো হৃদয় ব্যাকুল হবার দিন কি তার আছে? তা আবার একটুখানি মেয়ে। ঊর্ধ্বে গেলে 4-5 বছরের গ্যাপ মেনে নেওয়া যায়, কিন্তু এতটা? মাহিন দ্বিধায় জর্জরিত, মন ভেবে বসল, শুধু একটু কথাই তো, ক্ষতি কী? পুচকে মেয়েটাকে একটু বাজাবে। বেশ খানিকক্ষণ বিবেচনা করে এই রাত বিরাতে কল লাগালো মাহিন। ওপাশে রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। শেষ মুহূর্তে রিসিভ হলো। শান্ত কণ্ঠেশ্বরে পক পক করে উঠল, 1 2 3 4, দ্রুত কথা বলে ফুটে পড়। মাহিনের ঠোঁট জুড়ে হাসির বিচরণ। হাসি দমিয়ে শুধালো, আত্মীয় স্বজন কিংবা মুরব্বি কেউ হতে পারত, তখনও এভাবেই কথা বলতে? দেখেন ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার। বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউই জানে না, তাই মুরব্বিদের কল আসার চান্স নেই। এখন ভালোই ভালোই নিজের পরিচয় দিয়ে দিন। কোন ভার্সিটি, কোন ইয়ার, নাম কি, ফোন নাম্বার কে দিল? আমি মাহিন। মার্জি থমকে গেল। মনে পড়ল তখনকার ভদ্রলোকের কথা। চাহনি কঠিন হলো, মুখশ্রী শক্ত হলো, কণ্ঠের স্বর ঝাঁঝালো হয়ে উঠল। কি সমস্যা মিস্টার? ডিস্টার্ব করার ধান্দায় আছেন নাকি? আমার চাচা কিন্তু পুলিশ। কমপ্লেন করে দিলে সোজা হাজতে ঝুলবেন। ভালোই ভালোই শুধরে। পড়াশোনা কেমন চলছে? আপনাকে বলবো কেন? খাওয়া দাওয়া হয়েছে? এই মিয়া। মাহিন নিঃশব্দে হাসল। কি ব্যাপার বলেন তো? ব্যাপারটা এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। এত ঝাঁঝালো কণ্ঠ সচরাচর শোনা হয় না আমার। হঠাৎ শুনেছি তো, নিতে পারিনি, বুকে গেঁথে গেছে। তাই ভাবলাম আরেকবার শুনে নেই। কিছুক্ষণ অপর পাশে নীরবতা। পরপর টুটটুট শব্দে কল কেটে গেল। মাহিন নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকল। মেয়েটা বড্ড নাজুক, একটু লাজুকও বটে, শুধু মুখেই সব চঞ্চলতা। এই চঞ্চল মেয়েটাকে মাহিনের দেখার স্বাদ জেগেছে। খুব করে দেখতে ইচ্ছে করছে। কেমন হবে দেখতে? কণ্ঠের স্বরের মতো ঝাঁঝালো, নাকি নরম তুলতুলে? যুবক বয়সে চুটিয়ে প্রেম করেছে কত শত, কই এমন তো কখনো অনুভব করেনি। তন্ময়ের ধৈর্যের সকল বাদাত যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তার ব্যাকুলতা অরুণ নরম তুলতুলে শরীরে তুফান উঠিয়ে ছেড়েছে, বিধ্বস্ত করে ছেড়েছে। এখন মধ্যরাত, নিস্তব্ধ নির্জন কক্ষ। ঘড়ির কাঁটা ঘুরছে 3:20। মেঘেদের রাজত্ব শুরু হয়েছে আকাশের বুকে। চাঁদ হারিয়ে গিয়েছে। পুনরায় দেখা মিলেছে কালো মেঘের। চাঁদের আলোবিহীন কক্ষটি আধারে তলিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাহিরে। ভেজা ভেজা শব্দ তুলছে প্রকৃতি। খোলা জানালা দ্বারা দুমড়ে প্রবেশ করছে দমকা হাওয়া, সাথে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। দুই ধারে মেলে দেওয়া সাদা পর্দাগুলো শান্ত নেই, অশান্ত বেগে দুলছে। কক্ষে ফুলের সুবাস, সুবাস লেপ্টে আছে চারিপাশে। গোলাপ, জবা, এমন হরেক রকম ফুলের সুগন্ধি মিলেমিশে অনাকাঙ্ক্ষিত সুবাসের উৎপত্তি ঘটেছে। অরু অর্ধজ্ঞান, আবছায়া হয়ে সব কিছু উপলব্ধি করতে পারছে। তার নিষ্পিস চোখের পাতা মৃদু কাঁপছে। ব্যথায় গুঙিয়ে উঠছে একটু পরপর, মুচড়ে উঠছে শরীর। ব্যথাতুর মায়াবী মুখশ্রী লাল বর্ণে রাঙা হয়ে আছে। তন্ময় পাজা কোলে অরুকে তোলার প্রচেষ্টা করছে। দুই হাতে তুলতে নিলেই অরু অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। শরীরের সামান্য নাড়াচড়াটুকু সহ্য করতে পারছে না। এক একটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ব্যথা জর্জরিত হয়ে আছে যেন। তন্ময় পুনরায় কোমর বেঁকিয়ে ঝোঁকে। বিছানার চাদরসহ অরুকে হুট করে ফট করে পাজা কোলে তুলে নেয়। অরুর নাজেহাল অবস্থা। সে চোখ মেলে তাকাতে চায়, জানতে চায় তন্ময় এখনও এমন কেন করছে। তুলতুলে বিছানায় ঘুমাতে কেন দিচ্ছে না। অস্পষ্টভাবে চোখ মেলে তাকায় বহুক্ষণ পর।
সে ওয়াশরুমে। তন্ময় তাকে আড়ষ্টভাবে জড়িয়ে আছে। পরপর ঠান্ডা পানি শরীর ছুঁতেই তেলে বেগুনে জ্বলে উঠল। মৃদু আর্তনাদ করল। জ্বলছে। তন্ময়ের ধীর গলার স্বর। একটু সহ্য করে নে যান। চোখের কোণ ভিজে গেছে অরুর। শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তন্ময়ের বাহু থেকে ছোটার আপ্রাণ চেষ্টা। তাকে ছোটার সুযোগ দেওয়া হলো না। পুনরায় একজোট পানি এসে ছুঁয়ে গেল। গোসল করতে হচ্ছে। এত রাত করে তন্ময়ের হাতে, তাও ঠান্ডা আবহাওয়ায়। লজ্জায় হতবম্ব অরুর জমিন ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। তবে সেই শক্তিটুকুও নেই। সে তো অজ্ঞান হবার পথে। সোফায় শুয়ে আছে অরু, জড়সড় হয়ে। শরীরে শার্ট জড়ানো। তন্ময় শুয়ে দিয়ে গিয়েছে কিছুক্ষণ হবে। অস্পষ্টভাবে শুনতে পারছে ওয়াশরুম হতে আসা পানির শব্দ। তন্ময় গোসল নিচ্ছে। সময় নেয়নি বেশি। খুব দ্রুতই ফিরে এসেছে। কোমরে তোয়ালে পেঁচানো। এসেই বিছানায় নতুন চাদর বিছিয়ে নিয়েছে। ইতিমধ্যে অরুকে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। পাতলা কম্বল শরীরে মেলে রেখেছে। জানালার পর্দা টেনে দিল। তবে জানালা লাগালো না, মেলে রাখল। ঝুম বৃষ্টি নেমেছে। অরু বিছানায় হাঁসফাঁস করছে, ছটফট করছে। বড্ড অশান্ত সে। যন্ত্রণায় পেট গুলিয়ে আসছে। তন্ময় প্যান্ট পরে ফিরে এসেছে। আলগোছে অরুর পাশে বসেছে। কপালে হাত ছুঁয়েছে। ভেজা চুল মেলে দিয়ে বলল, খুব খারাপ লাগছে। দুর্বল হাতে অরু তন্ময়ের হাত ধরল। হালকা টান লাগালো। অনুসরণ করে তন্ময় বিছানায় পা উঠালো। পাশে শুয়ে পড়ল। অরু মুহূর্তেই তন্ময়ের খোলা প্রশস্ত বুকে থুবড়ে লেপ্টে গেল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এতটুকু ব্যথা সে চুপসে সহ্য করে নেবে, যদি তন্ময় তার পাশে থাকে, তার কাছে থাকে, তাকে ধরে রাখে, তার যত্ন করে, আদর করে, তাকে আদুরে গলায় ছোট নামে ডাকে। এসবের জন্য হলেও অরু এতটুকু কষ্ট সহস্রবার সুগভীরে মেনে নেবে। দুর্বল কণ্ঠে বলল, খারাপ লাগছে না আমার, একটুও লাগছে না। তন্ময় অরুর মাথায় হাত বুলিয়ে চলেছে সমানে। কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মুখশ্রী করুণ দেখালো। ব্যাকুলতা আষ্টে পৃষ্ঠে লেপ্টে রয়েছে। বড্ড হেল্পলেস লাগছে তাকে। অরুর পিঠে থাকা হাতের বাঁধন দৃঢ় হলো। আধার কক্ষে তার গলার স্বর বড়ই গভীর। তোর সব কষ্ট আমার হোক, সাবিহা। নরম মৃদুস্বরে নড়ে চড়ে ওঠে সাবিহা। চোখ মেলে তাকায়। মুখের সামনে ঝুঁকে আছে অয়ন। পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে। সাবিহা ভরকে গেল। অয়ন শুধালো, খিদে পেয়েছে না? সাবিহাকে মুহূর্তেই চিন্তিত দেখালো। হাতঘড়িতে রাত ৩টা ৩০। এত রাত করে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট কি খোলা আছে? তার খাবারের বিষয়টা মাথায় আসেনি। আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল। অসহায় গলায় বলল, আশেপাশে হোটেল আছে? এত রাতে খোলা পাবো? অয়ন হাসল। খাবার নিয়েছি, চমকালো সাবিহা। কখন? তুমি গভীর ঘুমে আচ্ছন্ন যখন। গাড়িটা কোথাও সাইড করে নেই। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই না? আমারও। আজ জম্পেশ খেতে পারবো। খাবার গলায় কাটা হয়ে বিঁধে থাকবে না। সাবিহা অগোচরে তাকালো। মন খারাপ করল। নিষ্ঠুর অয়ন। কি সুন্দর অনায়াসে বলে দিল, কই, সাবিহাও তো পর্যাপ্ত ঘুমাতে পারিনি, খেতে পারিনি। সে তো এভাবে বলতে পারছে না। অয়ন পুনরায় গাড়ি স্টার্ট করেছে। সাবিহা আলগোছে নিজের পেট ছুঁয়ে দিল। আসলেই অসম্ভব খিদে পেয়েছে তার। চোখের তৃষ্ণা মিটেছে অমনি পেটের গহ্বর বেজে উঠছে। বৃষ্টিস্নাত রাতে গাড়ি মেঠো পথ ধরে যাচ্ছে। কাছে স্পষ্ট বৃষ্টির রেখা বইছে। বাহিরে সবুজ গাছপালাদের ভেজা ভেজা দৃশ্য। রাস্তাঘাট পরিষ্কার এবং নির্জন। আশেপাশে গাড়ি নেই। শুধু তাদের গাড়িটাই একান্তে ছুটে যাচ্ছে। সাবিহা দুইবার কাঁচ নামিয়েছে।
অয়ন নির্বিকার ভঙ্গিতে লাগিয়ে দিয়েছে, খুলতে দিচ্ছে না। সাবিহার শক্ত চোখে তাকালো। কি সমস্যা? অনেক সমস্যা। পাগল, শুধু তোমার জন্য। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল অয়ন। সাবিহার মুখশ্রীতে রাগ রাগ ভাব লেপ্টে আছে, তবে সত্যিকার অর্থে তার একটুও রাগ লাগছে না। বরং আর চোখে অয়নের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে তারও হাসতে ইচ্ছে করছে। অন্য পাশ ফিরে নিঃশব্দে হেসেও নিল। নিস্তব্ধতা ভেঙে বলল, কাজ নামাতে দিচ্ছ না কেন? এসি ছাড়া। বন্ধ করে দাও। বৃষ্টি আসে। ফোঁটা ফোঁটা বৃষ্টি। ঝুম বৃষ্টি তো নামেনি। ভিজে যাবে, ঠান্ডা লাগবে। অয়ন, তুমি কি খুলবে? এসি বন্ধ করে অয়ন কাঁচ নামিয়ে দিল সাবিহার পাশের। মুহূর্তেই ঠান্ডা হাওয়া বেগতিক বেগে ছুটে এলো। চোখ মুখে ছিটিয়ে দিল ঠান্ডা বৃষ্টির স্পর্শ। চোখ বুজে এলো সাবিহার, শান্তিতে বুকে স্রোত বইছে। চোখ মেলে তাকালো। স্বতঃস্ফূর্ত নিয়ে বলল, গান ছাড়ো। অয়নের ইচ্ছে করছে গাড়িটা থামাতে, অনিমেষ নজরে সাবিহাকে দেখতে। কতটা আদুরে লাগছে সেটা কি সে জানে? এক নজর দেখে হাত বাড়িয়ে রেডিও ছাড়ল। একটা গান প্লে হচ্ছে, বৃষ্টির দিনে বৃষ্টির গান। গানটা সাবিহা বেশ কয়েকবার শুনেছে, এক সময় বেশ জনপ্রিয় ছিল। এখনও অনেকেই শোনে। গানের সঙ্গে অয়ন শব্দ করে গাইতে শুরু করল। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, একই শুরু হলো প্রেমের কাহিনী। হুট করে ঘুরে তাকালো অয়ন। দৃষ্টি ঠেকল সাবিহার অপলক মুগ্ধ নয়নে। চোখাচোখি হলো। সাবিহা দৃষ্টি ফিরিয়ে নিল। ব্যস্ত হাতে চুলগুলো কানের পেছনে গুজতে লাগল। অয়ন শব্দ করে হাসল। দৃষ্টি সামনে রেখে বলল, তুমি একজন বেস্ট ভাই পেয়েছ সাবিহা। সে তো সর্বদাই বেস্ট, সব কিছুতেই বেস্ট। তন্ময় ভাই আর অরুর বিয়েটা মেনে নিয়েছে, কোনো গণ্ডগোল হয়নি তো? সাবিহা ভাবুক হয়ে পড়ল। সপরিবার রাজি, শুধু আত্মীয় স্বজন নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এখন ঠিক আছে। অরু ছোট, সবে ইন্টার শেষ করেছে। বাবা এজন্য দোটানায় আছে, ভাবছে অরুর উপর চাপ না পড়ে যায়, পড়াশোনায় অমনোযোগী না হয়ে পড়ে। অরু তো পাগল তন্ময় ভাইয়ের জন্য, ছোটাছুটি করতে থাকে পিছু পিছু। ওকে বেশ হ্যান্ডেল করতে পারে ভাইয়া। বিয়েটা মেনে নিলে তো আরও ভালো হয়। পড়াশোনায়ও দুর্দান্ত হবে। এখনই না, অনুষ্ঠান করবে। বছরখানেক সময় নেবে হয়তো। নতুন দিনের সূচনা। রাতের বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। সূর্য উঠেছে। সাদা পাতলা পর্দা ভেদ করে আসছে আলো। অতিষ্ঠ হয়ে চোখ মেলে তাকালো অরু। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সিলিং ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ। অদ্ভুত সব দৃশ্য মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে ইতিমধ্যে। দ্রুত পাশে ফিরল। তন্ময় নেই, কক্ষের কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে বসতে নিতেই লজ্জায় কুঁচকে এলো। দুই হাতে মুখ ঢেকে ফেলল। এসব কি হয়ে গেল? অরু বাকরুদ্ধ। বিমূর বড্ড অস্থির, গলা শুকিয়ে কাটকাট। শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। কম্বল সরাতে নিয়ে আবারও পেঁচিয়ে নিল। তন্ময়ের শার্ট শুধু শরীরে। ইস! অরুর বক্ষস্থলে তোলপাড় শুরু হয়েছে। ধুকপুক ক্রমাগত বেড়েই চলেছে। মস্তিষ্কে বেজে উঠছে তন্ময়ের বলা সব আদুরে কথাবার্তা। দূর হতে পায়ের শব্দ ভেসে আসছে। অরু হন্তদন্ত ভঙ্গিতে পুনরায় শুয়ে পড়েছে। কম্বল মাথা অবধি টেনে নিয়েছে, নিজেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে। এই মুখ সে তন্ময়ের সামনে কিভাবে নেবে? অরু বেশ উপলব্ধি করতে পারছে একজনের অস্তিত্ব। তন্ময় বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। কম্বল মুখের সামনে থেকে নামাতে যাচ্ছে। অরু শক্ত করে ধরে রাখল। তন্ময় ডাকল, অরু। অরু অস্পষ্ট স্বরে আওড়ালো, জবাব দিয়ে মুখ চেপে ধরল।
মুখটা এত আগে আগে চলে কেন? তন্ময় বলল, উঠে বস, খেয়ে নে প্রথমে, ওষুধ খেতে হবে। না। আমার দিকে তাকিয়ে বলতো। অরু নাক মুখ কুঁচকে রাখল। ধমকানো হচ্ছে? রাতে জানপ্রাণ সোনা কে ডাকল? অরু নির্লজ্জ হলে ঠিকই মুখের উপর বলে দিত, দুষ্টু লোক। তন্ময় কিছুটা শক্তি প্রয়োগ করেই সরিয়েছে কম্বল। অরু এবার দুই হাতে মুখ ঢেকে রাখল। কোনো সাড়া শব্দ না পেয়ে আঙুলের ফাঁকে ফাঁকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। তাজ্জব বনে অরু আবারও শক্ত করে চোখ ঢেকে ফেলল। তন্ময়ের গলার স্বর নরম হয়ে এলো। খারাপ লাগছে? ব্যথা হচ্ছে? লালিত মুখশ্রী ঢেকে অরু মাথা নাড়ল। অল্প। ওষুধ নিলেই চলে যাবে। অরু হাত সরালো। আর চোখে তাকালো। তন্ময় শার্ট প্যান্ট পরে ফিটফাট হয়ে আছে। পারফিউমের ঘ্রাণ আসছে নাকে। অরুর চোখের সামনে ভেসে উঠল তন্ময়ের নগ্ন সুঠাম দেহের দৃশ্য। লজ্জায় কাবু হয়ে পড়ল মুহূর্তেই। অরুকে চমকে তন্ময় হুট করে মাথা ঝুঁকালো। তার ঠোঁটে শক্ত চুমু খেয়ে বসল আচমকাই। বড়সড় চোখে তাকানো অরুর ঠোঁটে আরেক দফা চুমু পড়ল। ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। ঔষধ তন্ময় নিজ হাতে এগিয়ে দিয়েছে। অরু প্রশ্ন করল, কিসের ঔষধ? ব্যথার। অরু মুখে পানি নিয়ে খেলো। পরপর আরেকটি ওষুধ এগিয়ে দিল তন্ময়। অরু এবারও প্রশ্ন করল, এটা কিসের ঔষধ? চুপচাপ খা। বাইরে থেকে ইব্রাহিমের চড়া গলা শোনা যাচ্ছে। তন্ময়, তাড়াতাড়ি আয় তো, দেখে যা। আসছি। তন্ময় পুনরায় অরুকে বলল, খা। খাচ্ছি তো, খেয়ে নে, আমি একটু আসছি। ট্যাবলেট তালুতে দিয়ে দরজার দিকে অগ্রসর হলো। দরজার সামনে থেকে ফিরে তাকালো। পুনরায় খেতে বলে গেল। এত তাড়া কিসের? অরুর টেবিলের দিকে এগোলো। ট্যাবলেটের পাতা রাখা। এখান থেকেই ওষুধ বের করেছিল। অরু নাম দেখল। কি মনে করে গুগলে নাম লিখে সার্চ করল, বার্থ কন্ট্রোল। সময় নিয়ে পড়ল। সব কিছু জেনে সে আর ট্যাবলেট খেলো না। আলগোছে জানালা দিয়ে ফেলে দিল। অয়ন লম্বা শ্বাস ফেলছে। মুখশ্রী বেশ করুণ। রুদ্ধশ্বাস নিয়ে একটু নরম গলায় বলল, তোমার কি মায়া নেই? আমি কি এভাবে গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরে ফিরে বেড়াবো? জানো কতটা ঘুম পেয়েছে আমার? এভাবে ঘুমানো যায়? শরীর ব্যথা করছে। সাবিহা চোরাচাহনি নিক্ষেপ করল। প্রচণ্ড মায়া হলো। তবে তার গলাটাও শুকিয়ে আছে। অনুভূতি জেঁকে বসেছে। বুকটা ধড়ফড় করছে। অয়নকে সে কীভাবে বলবে? ভয়টা সে নিজেকে নিয়েই পাচ্ছে। নিজের উপর তার ভরসা নেই। খুব ভেবেচিন্তে ছোট গলায় বলল, আচ্ছা ঠিক আছে। অয়ন যেন উগ্র সমুদ্রে জাহাজ পেয়ে বসেছে। উড়োজাহাজের গতিতে ছুটল। বাছাই করা হোটেল রিজার্ভ করে রেখেছিল। সোজাসাপটা গিয়ে পৌঁছালো। সাবিহা বিরক্ত হলো বটে। ছেলেটা প্রচণ্ড খারাপ। খারাপের ঘরে খারাপ। এতক্ষণ যাবৎ মুখটাকে প্যাঁচান্নাই করে রেখেছিল। খুব গোছালো দীর্ঘ কামরা, বড় বিছানা। সাবিহা ইনিয়ে বিনিয়ে বলল, আরেকটা রুম নেওয়া যাবে না? অয়ন শুনেও যেন শুনল না। টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। প্রশস্ত দীর্ঘপিঠ সাবিহার চোখের সামনে। বুকটা ধক করে উঠল। দৃষ্টি নড়ে চড়ে গেল। শ্বাস প্রশ্বাস অশান্ত। এদিক সেদিক নজর ঘোরাতে চাইল। পারল না। বেহায়া চোখ জোড়া ফুলো বাহু দেখতে ব্যস্ত। ওয়ার্কআউট করার শরীর দেখতেই আকর্ষণীয় লাগছে। নজর ফেরানো দায়। অয়ন বেহায়ার ন্যায় ঘুরে দাঁড়ালো। সাবিহা গোপনে হাঁসফাঁস করে বারান্দার ছুতোয় চলে গেল। অয়ন আনমনে হাসল। ওয়াশরুমে গেল। সাবিহাকে সে মোটেও বিরক্ত করবে না, কোনো স্পর্শ করবে না। সে সাবিহাকে বাধ্য করবে যেচে এসে তার স্পর্শ নিতে, তার স্পর্শের আকাঙ্ক্ষা গড়তে। পিল নিয়েছিস? কই দেখি, বড় হাঁ কর। কিসের পিল ছিল সেটা বলেন আগে। তন্ময় মহা বিরক্ত হলো।
দুই আঙ্গুল দিয়ে অরুর ঠোঁট চেপে ধরল। চোখ রাঙিয়ে ইশারায় বোঝালো মুখ খুলতে। অরু তবুও খুলছে না। নাছোড় বান্দা। তন্ময় টেবিলের দিকে এগোলো। আর একটা নেবে ওষুধ এমন হাবভাব। সেটা দেখে অরু ঘাবড়ে গেল। ছটফট করে মুখ খুলে তন্ময়ের সামনে দাঁড়ালো। এই যে দেখেন, আমি খেয়েছি, সত্যিই খেয়েছি। তন্ময় সেই ছোট্ট মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। গোলাপি ঠোঁটজোড়া দুই পাশে ছড়িয়ে আছে। ফুলো ফুলো গালজোড়া খুব আকর্ষণ কাটছে। তন্ময়কে ডাকছে যেন। সে মুখ বাড়ালো। শক্ত করে কামড় বসালো তুলতুলে নরম গালে। হঠাৎ আক্রমণে অরু তাজ্জব, কিংকর্তব্য বিমূঢ় এবং ব্যথিত। এমনটা তার তন্ময় ভাই করেছে বিশ্বাস করতে পারল না। বড় বড় গোল চোখে দেখতে লাগল। তন্ময় হাসল নির্বিকার ভঙ্গিতে। হেসে গাল টেনে ধরে বলল, ট্রাস্ট করব? আমি তো আমাদের ভালোই চাই। আমাদের? অরু খানিকটা লজ্জাও পেল, একটু কষ্টও পেল। কিন্তু সে তো ভালোই চায়, তাই না? ভালোর জন্য একটু মিথ্যে বললে কিছুই হয় না। মাহিন অতিষ্ঠ ভঙ্গিতে সোফায় বসা। মুখশ্রী বড্ড নাজুক। বেচারা প্রচণ্ড ক্ষেপে আছে প্রকৃতির উপর। এসব রোমান্টিক ওয়েদার কি তার জন্য? যদি তার জন্য না হয় তাহলে দরকার নেই এই রকম ওয়েদারের। সে ঘুরতে এসেছে, ঘুরবে। রোমান্টিক বৃষ্টি দেখে যাকে তাকে নিয়ে ভাবতে বসবে না। বৃষ্টিও তন্ময়ের সাইডে মনে হয়। হানিমুন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ওয়েই দিচ্ছে সালারে। আর আমরা যে ট্যুর দেব ভেবে আসলাম, সেটার কি হবে? বেরোতেই পারছি না। সকাল থেকে বৃষ্টি। দেখতে দেখতে বিকেল সন্ধ্যা ঘনিয়ে আসবে ভাই। ঘোরাফেরা কি আদৌ হবে? তন্ময় ভ্রুক্ষেপহীন চুপচাপ বন্ধুদের মধ্যে বসে আছে। মাহিনের থমথমে চেহারার চটচটে মেজাজের বকবক নির্বিকার ভঙ্গিতে শুনছে। ইব্রাহিম শব্দ করে হাসল। সেলফোন পকেটে ঢোকালো। সাজেশন দিল, রেইনকোট পরে নেই চল, তারপর বাইক নিয়ে বেরোই। ব্যাপারটা জোশ হবে। তারপর ব্যাচেলর আমি কোন চিপায় পড়ে মরে টরে যাই। রাস্তাঘাট উন্নয়নের জোয়ারে ভেসে বেড়াচ্ছে। আমাকে ভাসিয়ে দেবে শালা। তুই কোনো ব্যাটাই না। আমি তোর বেটি। দে বাবা, বিয়ে দিয়ে দে। পক পক করে মাথা খাস, কাজের কাজ তো কিছুই করতে পারিস না। মাথা গরম মাহিনকে থামাতে সোহানি নরম সুরে বলল, আচ্ছা, হোম গেমস খেলি চল। আরেকটা নাইট ইভেন্ট। হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? বাগানে তো ব্যবস্থা করাই আছে। আমরা শুধু খাবার টাবার সেট করব, গান টান বাজাবো, খাবো, এনজয় করব। কেমন হবে? মাহিন তার বিরক্ত মুখ খুলবে খুলবে ভাব। পূর্বেই সোহানি ওয়ার্নিং দিয়ে দিল, খবরদার, আমাকে তেতো কথা শোনাতে আসবি না। মনে রাখবি আমি মেয়ে। কলিজাটা কেটে দেই, তুই ভুনা খিচুড়ি করে সবাইকে বিলিয়ে দে। বালসাল। মাথা গরম মাহিনের তেতো কথা কম বেশি গ্রুপে সবাই গিলছে। গিলে কেউই আর আগ বাড়িয়ে সাজেশন দিতে গেল না। তন্ময় দুই পাশে মাথা নাড়ল। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কেয়ারটেকার চাচাকে বলল, দুটো ছাতা হবে? থাকলে দিন তো চাচা। কেয়ারটেকার চাচা জি বলে ছুটে গেল। 5 মিনিটের মধ্যেই নিয়ে আসলো। এগিয়ে দিল। তন্ময় একটা ছাতা নিয়ে আরেকটা মাহিনের দিকে ছুঁড়ে মারল। নে, আয় বাহিরে। ছ্যাঁত করে উঠে দাঁড়ালো মাহিন। ছাতা হাতে ধেই ধেই করে তন্ময়ের পিছনে গেল। বিরক্তিতে রীতিমতো তার চাপা কাঁপছে। কাকে ঝাড়া যায়? তন্ময়কে তো একদমই না। এই ছেলে দেখতে শান্ত, কিন্তু মুখ চললে অশান্ত। খবর করে দেবে তার। এক প্রকার বাধ্য ছেলের ন্যায় বেরোলো। তন্ময় ছাতা মাথায় যাচ্ছে বাগানের দিকে। মাহিন পিছু চলল। উদাসীন পায়ের গতি। দুজন বাগানের নিরিবিলি জায়গায় আসতেই থামল। দৃষ্টি দুজনের এদিক সেদিক। নীরবতা ভাঙল মাহিন। আমারে দেখ, কত মেয়ে পেছন পেছন ঘুরেছে। কাউন্ট করে শেষ করতে পারবি দোস্ত? পারবি না। অথচ আধবয়সী ছোট ইঁদুর একটা মেয়ে আমাকে বুড়ো আঙুল দেখায়। আমি মাহিনের কল রিসিভ করে না।
কত বড় সাহস! এসব একটুখানি মেয়ে আমার দাম বুঝবে কিভাবে, কদর করবে কিভাবে? জানিই না আমি কে। শালার কত মেয়ে পিছু ঘোরালাম, ডেট করলাম, ছুঁড়ে মারলাম, হিসেবও নেই। আর এখন এই বয়সে এসে কী সব দেখতে হচ্ছে। গলা পরিষ্কার করে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। ওই মেয়েটা মানে মানে মার্জি, ওর ছবি আছে কোনো? তন্ময় মাথা ঘোরালো। নিবিড়ভাবে মাহিনকে পর্যবেক্ষণ করছে। মাহিন নড়ে চড়ে ওঠে। এভাবে তাকাস কেন? তোকে সুবিধার লাগছে না। লাগবে কিভাবে? থাকলে দেখা বলছি। তন্ময় পকেটে হাত দিল, সেলফোন বের করবে। হুট করে মাথা উঁচু করল। অযথাই চোখ গেল উপরে। দোতলার পশ্চিম দিকের বারান্দায় তার বোকাশোকা অরু দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। এভাবে থাকলে ধীরে ধীরে ভিজে যাবে, ঠান্ডা লাগবে। তারপর সারাদিন নাক ধরে বসে থাকবে। তন্ময় পা বাড়ালো ঘরের দিকে। যাবার আগে বলে গেল, পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। মেঘ ডাকছে গুরুম গুরুম শব্দে। প্রকৃতি বড্ড ঠান্ডা, শান্ত। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট শ্যাতলা, গাছগাছালি নরম এবং ভেজা। আবহাওয়া জানান দিচ্ছে এই ঝুম বৃষ্টি নামবে বলে। হুট করে বৃষ্টি নামলে অরু ভিজে যেতে পারে। সে তো বারান্দায় দাঁড়িয়ে আছে, আসমানের নিচে, শটান মেরে নড়চড় নেই। একমনে চিন্তিত মুখে আকাশকুসুম ভাবনায় মশগুল। এসব ভাবতে গিয়ে ভুলে বসেছে জগৎ। তার তন্ময় ভাইয়া ভীষণ দায়িত্বশীল এবং ধৈর্যবান ব্যক্তি। উপর দিয়ে একটু গম্ভীরার থমথমে চেহারার অধিকারী, তবে ভেতরে নরম তুলতুলে। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই এই লোক বাচ্চা কাচ্চা কতটা পছন্দ করে। ছোটবেলা থেকে তন্ময়কে দেখে এসেছে, খুব করে চেনে তন্ময়কে। এই যে দীপ্তকে তন্ময় পেলেছে বললে মোটেও ভুল হবে না। ছোট থেকেই দীপ্ত তন্ময় বলতেই অজ্ঞান। রাত বিরতে মায়ের বুকের দুধ ফেলে তন্ময়ের সঙ্গে ঘুমিয়েছে। দিন নেই সকাল নেই তন্ময়কে তার মর্জি মোতাবেক ঘুরতে বেরোতে হয়েছে। এমনকি কোলে করে অফিসেও গিয়েছে। পাশে রেখে মিটিং সেরেছে। ছোট বোন সাবিহাকেও কম আদরে পালিনি সে। যা চেয়েছে তাই দিয়েছে, এখনও দিচ্ছে। এসব বিচিত্র চিত্রগুলো সকাল থেকেই হানা দিচ্ছে অরুর মস্তিষ্কে। তার তন্ময় ভাইয়া একজন সুপুরুষ, ভালো ছেলে, ভালো ভাই, তেমনই একজন ভালো হাজবেন্ড। ভবিষ্যতে নিশ্চয় একজন বেস্ট বাবাও হবে। অরু খুব করে চায় তন্ময় বাবা হোক, আর সে মা। তাদের দুজনের অংশ আসুক। হ্যাঁ, তাদের বিয়ের বয়স কম, অরু খুব ছোট। তার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে আছে। তাতে কি? তন্ময়ের তো বাবা হবার বয়স হয়েছে, তাতেই হবে। সকাল থেকে গিল্টি ফিল করা অরু আকাশকুসুম ভেবে মনকে শান্ত করল। অতি ভেবেচিন্তে সে আর পিলের বিষয়টি তন্ময়কে বলবে না ভাবল। তাকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিলেও বলবে না। যখন তন্ময় জানবে তখন নিশ্চয় একটা চড় মারবে তাকে। মারুক, অরু সহ্য করে নেবে। সব কিছু মুখ বুজে মেনে নেবে। এই ছোট্ট মাথায় কি খিচুড়ি পাকাচ্ছিস? অরু চমকে উঠল। ভীষণ ভরকে গিয়েছে, রীতিমতো কেঁপে উঠেছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। অরুর বেলায় বুঝি তাই হলো। তড়িৎ গতিতে পেছনে তাকালো। তন্ময় দাঁড়িয়ে আছে, একদম কাছে, তার পিঠ ঘেঁষে। চেহারায় চিন্তার ভাঁজ। সে খুব গুছিয়ে অরুকে দেখে নিচ্ছে। এই মেয়েটাকে সে রন্ধে রন্ধে চেনে। মুখমণ্ডল, আচার আচরণ, হাবভাব দেখেই বুঝতে পারে কিছু একটা তো চলছে। অরু ৩২ দাঁত দেখিয়ে বোকার মতো হাসল। অন্ধকারী বৃষ্টিস্নাত প্রকৃতির সামনে এই সাধারণ পোশাকে লম্বা চুল ছেড়ে রাখা বোকা অরুকে এক রাজ্যের মায়াবতী লাগছে, আদুরে লাগছে। তন্ময়ের ছোট্ট সন্দেহ বহু দূরে পালালো। মস্তিষ্ক শীতল হয়ে পড়ল। থেকে গেল বুকের বাপাশের চিনচিনে ব্যথা। ২ পা এগোলো। অরু তখনও নিজেকে বাঁচাতে বেশ তোড়জোড় করছে। কিছুই ভাবছি না, আমি তো মেঘলা আকাশ দেখছিলাম। বলুন, আমি কি মিথ্যে বলি?
আমার মতো সত্যবাদী কি কেউ আছে? পিঠে এবং হাঁটুর নিচে হাত চেপে অরুকে পাজা কোলে তুলে নিল তন্ময়। ঘটনাটি বেশ দ্রুত ঘটেছে। ভীত অরু কুঁকড়ে গিয়েছে। চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করেছে। আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে তন্ময়ের গলা। আসমান তখনও কাঁদতে ব্যস্ত। জল ভিড় জমিয়েছে তন্ময়ের ঘাড়ে। টি শার্ট জুড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির ছাপ। অরুর উদাসীন চেহারার রং বদলাতে শুরু করেছে। লাল বর্ণের আভা ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। মাথা নত, দৃষ্টি লাজুক। এদিক সেদিক তাকাচ্ছে। চোখ তুলে তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারছে না। মস্তিষ্কে ঘুরে ফিরে চলে এলো রাতের দৃশ্য। আরেক দফা লজ্জার সম্মুখীন। ছোট করে নামিয়ে দিন বলতেও দ্বিধাবোধ করছে। তন্ময় ভেতরে হাঁটা ধরেছে। ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো সকালে কেয়ারটেকার চাচা কাজের লোক দ্বারা পরিষ্কার করিয়েছেন। বিছানায় বসে অরু হাঁসফাঁস করছে। ঘরবন্দি ভালো লাগছে না। বাইরে যেতে ইচ্ছে করছে। আর চোখে তন্ময়কে দেখে নিল। এলোমেলো চুপসে যাওয়া গলায় আবদার করল, বাইরে যাব না? তন্ময় ঘুরে তাকালো। বৃষ্টি হচ্ছে। সুন্দর আবহাওয়া তো। তন্ময় কিছুক্ষণ চেয়ে রইল। তপ্ত শ্বাস ফেলে বলল, রেডি হয়ে নে। অরু হাসল। লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। সে আর তার তন্ময় ভাই বেরোবে লং টার্ম ড্রাইভিংয়ে। হে হে, তারা তো হানিমুনে আছে। বৃষ্টি যেন শপথ নিয়ে নেমেছিল। 3 দিন পই পই করে ঝরতে লাগলো। মেঘলা আকাশ রয়ে গেল সর্বক্ষণ। আজ তাদের যাওয়ার পালা। ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। এই তো আর মাত্র 2 ঘন্টা। প্রায় চলে এসেছে। ওরও গভীর রাতের উষ্ণতা মাখিয়ে নদীর পানির স্রোতের পানে চেয়ে আছে। খুব উপভোগ করেছে এই 3 দিন। এমন কিছু ঘটনা ঘটেছে যা আর কখনো ঘটেনি। তার আর তন্ময়ের একান্ত ব্যক্তিগত সময়গুলো এতটাই প্রাইসলেস ছিল যে ওরও ভাবতে বসলেই এক রূপকথার রাজ্যে হারিয়ে যায়। অনুভূতির সাগরে ভেসে বেড়ায়। খুব অন্যমনস্ক হয়ে পড়ে। বাড়িতে গেলে তো আর এমনটা হবে না। একসাথে থাকাও হবে না। একসাথে ঘুমানো হবে না। এই যে এই 3 দিন ওরও তন্ময়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছে। তন্ময়ের বুকে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। তন্ময়ের শরীরে সুগন্ধি শুকতে শুকতে শ্বাস প্রশ্বাস ফেলেছে। এগুলো তো আর করতে পারবে না। অরুর ভীষণ কান্না পাচ্ছে। কষ্ট হচ্ছে। বুকে যন্ত্রণা অনুভব করছে। কি হয়েছে? তন্ময়ের গম্ভীর গলা। সে মাত্র এলো। এতক্ষণ বন্ধুদের সঙ্গে বাহিরে ছিল। প্রচণ্ড গরম। শরীরের ঘর্মাক্ত শার্ট খুলে ফেলল মুহূর্তেই। লাগেজ হতে টি শার্ট নিতে নিয়ে অরুর মুখশ্রী দেখতে পেল। মেয়েটা কেঁদেছে নাকি? তন্ময় চিন্তিতভাবে এগিয়ে গেল। থুতুনি চেপে মুখ তুলে ধরল চোখের সামনে। তুলতুলে নরম মুখ, লালচে নাক, ভেজা চোখ। বেশ আবেদনময়ী বৈচিত্র্য। প্রশ্ন করলাম তো? কিছু না। তন্ময় যেন সব বুঝতে পারে। কিছুক্ষণ চুপ থেকে অরুকে বুকের সাথে মিশিয়ে নিল। তার উদম প্রশস্ত বুকে গিয়ে ঠেকেছে অরুর ভেজা গাল। গরম উষ্ণ আভাস। শরীর শিউরে উঠল অরুর। তীব্র বেগে ছুটছে রক্ত চলাচল। ঘন ঘন তপ্ত শ্বাস ফেলছে। হৃদয়খানাও বাজতে ব্যস্ত। রন্ধে রন্ধে ভালো লাগা ছেয়ে বসেছে। নিবিড়ভাবে চোখ জোড়া বন্ধ করে রাখল। মনোযোগী হলো তন্ময়ের বুকের গতিপথ মাপায়। জীবন থমকে যায় এখানেই। এভাবেই এই সময়। লঞ্চ থেমেছে। সাব্বির শেখ সাহেব দাঁড়িয়ে মাথা উঁচু করে আছেন। পেছনে 2 হাত গম্ভীর মুখে পেঁচিয়ে রেখেছেন। তন্ময় অরুকে নিয়ে লাগেজ হাতে এগিয়ে গেল। সালাম জানালো। কুশল বিনিময় করে নিল। ঘড়ির কাঁটা 3টা 20। তন্ময় অয়নকে কল করল। ছেলেটার সঙ্গে তার রাত 10টায় একবার কথা হয়েছে। বলেছে সদরঘাট সময় মতো চলে আসবে। এসেছে কি না? মাহিনকে বিদায় দিয়ে সামনে এগোলো। বেরোতেই একগাদা সিএনজির মধ্যে সাদা গাড়ি দাঁড়ানো দেখতে পেল।
সাবিহা ছুটে আসছে, হাস্যোজ্জ্বল ভরাট মুখশ্রী। 3 দিনে মেয়েটার সব কিছু কেমন উজ্জ্বল হয়ে গিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে যেন। অরুর সেই যে হাত ধরেছে সাবিহার, ছাড়ার কোনো নাম নেই। গাড়িতে উঠেও সে সাবিহার সাথে লেপ্টে বসে থাকলো। অয়ন দিব্যি তাদের ঘোরাফেরার বর্ণনা করছে। অরু মনোযোগ সহ শুনছে, হুটহাট প্রশ্ন করছে, কাহিনী শোনার আগ্রহ প্রকাশ করছে। সে প্রেম বিষয়ক টপিকে ভীষণ চঞ্চল। মোস্তফা সাহেব আর আনোয়ার সাহেব সোফায় বসা, দুজনই এই রাত বিরতে চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ঢুলতে ঢুলতে মুফতি বেগম এলেন, হাতে ট্রে। সেখানে আরও 2 কাপ চা। সেই 12টা থেকে চা বানিয়ে চলেছেন। না ঘুমিয়ে 2 ভাই চায়ের পর চা পান করছেন ঘুম তাড়াবার জন্য। কেন ভাই? বাড়ির ছেলে মেয়ে ফিরবে, ফিরে তো ঘুমাবেই। সকালে দেখা করা যাবে না? আশ্চর্য! বিরক্ত মুফতি বেগম একা নন, জবেদা বেগমও চরম বিরক্ত। তিনি একটু আগে গটগট পায়ে ঘুমোতে গিয়েছেন, পরপর আবার ফিরে এলেন। আসলে তিনি নিজেও ছেলে মেয়েদের নিয়ে চিন্তায় আছেন। 3টা দিন ধরে ঘরবাড়ি ফাঁকা হয়ে আছে, নিস্তব্ধ নির্জন। এত খারাপ লেগেছে বলে বোঝানো যাবে না। আর কিছুক্ষণ মাত্র সব আগের মতো হবে, ঘরবাড়ি উজ্জ্বল হয়ে পড়বে। এই তো অরু এসেই নাক টেনে বলবে, বাবা, চাচ্চু, তোমাদের কি আমার উপর মায়া নেই? এই যে আমি 3 দিন ধরে বাহিরে, কই আমার তো খবর নিলে না? বলতে বলতে হয়তো কেঁদেও দিতে পারে। সাবিহা বেশ চুপচাপ, একটা টু শব্দও করছে না, দৃঢ়দৃষ্টিতে বাইরে তাকিয়ে। একমনে নিশ্চুপ হয়ে আছে। পাশে অরু ঘুমিয়ে পড়েছে। মাথাখানা এখনও হেলে দুলে চলেছে তার। বেকায়দায় পড়লে মাথায় আঘাত পেয়ে বসবে নিশ্চিত। তন্ময় উপরের আয়না দ্বারা দৃশ্যটি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। রাস্তায় মনোযোগ দিতে পারছে না, এক প্রকার অস্বস্তি অনুভব করছে। এবার সে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকল। সাবিহা নিরুত্তেজ, ধ্যানমগ্ন হয়ে আছে অন্য বিষয়ে হয়তো। বাধ্য হয়ে অয়ন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। এই যে। হুড়মুড়িয়ে তাকালো সাবিহা, দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হতেই গাঢ় করে চোখ রাঙালো। মুখশ্রী খিচিয়ে ফেলেছে, সমানে দৃষ্টি দ্বারা আগুন ছুঁড়ে চলেছে যেন। অয়ন বুঝেও বুঝল না, হেসে খেলে শুধালো, ওমা, এমন করে তাকাচ্ছ কেন? ভাইয়া ডাকছে শুনছ না? ওরও ঘুমিয়ে পড়েছে, মাথাটা কোলে নাও, ঘাড়ে ব্যথা পাবে। সাবিহা পাশে তাকালো, অরুর মাথাটা তখনও দুলছে, এবার পড়ে যাবে প্রায়। সঙ্গে সঙ্গে অরুর মাথাটা ধরে ধীরে সুস্থে কোলে রাখল সাবিহা। সামনের চুলগুলো গুছিয়ে দিতে নিয়ে পুনরায় আর চোখে তাকালো অয়নের দিকে। পুনরায় দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। ডান চোখ আলগোছে বুজে অয়ন দুষ্টু হাসল। কত বড় সাহস আবার চোখ মারে! সাবিহা দ্রুত নজর ফেরালো, জানালার বাইরে দৃষ্টি রাখল। শক্ত করে নয়ন জোড়া বুজে নিল। বেগতিক গতিতে ছুটছে ভেতরের গরম তরল রক্ত। বেসামাল হয়ে পড়েছে হৃদয়, ছটফট করছে, ধুকপুক করছে। বন্ধ 2 চোখের পাতায় ভেসে উঠল গতকাল রাতের দৃশ্য। শিউরে উঠল মুহূর্তেই, শুকনো ঢোক গিলল। এখনও উপলব্ধি করতে পারছে তখনকার শক্ত মজবুত হাত জোড়ার স্পর্শ, গরম নরম ঠোঁটের ছোঁয়া। ক্রমাগত শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে উঠছে। মাথাটা পেছনে এলিয়ে দিল সাবিহা। এ কি করে বসল সে? ভোর 4টা, গাড়ি থেমেছে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় আগে বেরোলো, অয়নও বেরিয়ে গিয়েছে। বেরিয়ে এসে পেছনের বিপরীত পাশের দরজায় পিঠ হেলিয়ে দাঁড়িয়েছে। মূলত সাবিহাকে বেরোতে দেবে না। যেন এই যে সাবিহা দরজা খুলতে চাচ্ছে, পারছে না। তন্ময় ইতিমধ্যে দরজা খুলে অরুকে কোলে তুলে নিয়েছে। ঘুম থেকে ডেকে তোলার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেনি। শান্ত সুরে যাবার পূর্বে সাবিহার উদ্দেশ্যে বলে গেল, তাড়াতাড়ি আয়। সাবিহা কিভাবে আসবে? তাকে তো বেরোতেই দিচ্ছে না।
বিরক্ত হয়ে অপর পাশ দিয়ে বেরোবে এমত অবস্থায় অয়ন ভেতরে এসে ঢুকে বসেছে। দরজা লক করে দিয়েছে। সাবিহা রাগান্বিত হবার প্রচেষ্টায় কড়াকড়ি চোখে তাকালো। কী সমস্যা? অয়ন নির্বিকার ভঙ্গিতে নিবিড়ভাবে সাবিহাকে দেখছে। মেয়েরা লাজুক হলে তাদের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। বাল্বের সামান্য আলোয় সাবিহার মুখখানা বড্ড লাল। নাকের ডগায় কেউ হয়তো লাল রং ছুঁয়ে দিয়েছে। ভেজা ঠোঁটজোড়ায় চোখ যেতেই বুকের আকুতি বেড়ে গেল। এই ঠোঁটের স্বাদ কতই না গভীরভাবে নিয়েছে সে রাতে। সাবিহার দুই পাশে হাত ছড়িয়ে রাখল, বন্দি করে রেখেছে বুকের পিঞ্জিরায়। ঘামতে শুরু করেছে সাবিহা। মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে সেই অঘটনের দৃশ্যগুলো। মুখ বাড়ালো অয়ন। সাবিহার ঠোঁটের সামনে ঠোঁট এনে রেখেছে। ছুঁই ছুঁই এমন একটা ভাব। আর একটু বাড়ালেই স্পর্শ। ধীরস্বরে আওড়ালো, রেগে আছো কেন? তুমি স্বেচ্ছায় এসেছিলে আমার কাছে, আমি তো যাইনি। তাহলে? সাবিহা দরজা খুলতে চাইল। এই বাঁধন হতে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা তার। অয়ন দুই হাতের বাঁধন দৃঢ় করল, দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে দিল। সাবিহার নরম ঘাড়ে মুখটা নিয়ে রেখেছে, ঘন ঘন শ্বাস ফেলছে। একটু চুমু খেয়েছি আর ছুঁয়েছি মাত্র, এতেই এমন অবস্থা তোমার? এর বেশি করলে কি করবে? অজ্ঞান হয়ে পড়বে? আমি কিন্তু তখনও ছাড়ব না। বিয়েটা শুধু হতে দাও। আমাকে যতটা জ্বালিয়েছ এর থেকে ট্রিপল জ্বালাবো তোমায়। পরপর শক্ত করে কামড় বসালো সাবিহার তুলতুলে নরম ঘাড়ে। সাবিহার শীতকার অগ্রাহ্য করে কামড়ের স্থানে শব্দ করে চুমুও খেল। ব্যস্ত হাতে দরজা খুলে বেরিয়ে গেল। সাবিহা তখন ব্যথিত স্থান চেপে রেখেছে, আতঙ্কিত পাখির মতো ছটফট করছে। ছেলেটা এত ফালতু। উফ। বাড়ি আবছা অন্ধকার, বাতি সবগুলো অফ, ড্রয়িং রুমেরটা ব্যতীত। তন্ময় অরুকে নিয়ে উপরে চলে এলো। নিজের ঘর ডিঙিয়ে অরুর ঘরে প্রবেশ করল। আলতো হাতে বিছানায় শুইয়ে দিয়েছে। পাশে বসে হাত বাড়িয়ে জুতো জোড়া খুলে রেখেছে। কাঁথা টেনে শরীরে মেলে দিয়েছে। অরু আড়মোড়া ভেঙে ঘুরে ফিরে তন্ময়ের দিকে কাত হয়েছে। আবছা চোখ মেলে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন স্বরে ডাকে, তন্ময় ভাইয়া। ঘুমাবেন না? আসুন। খালি জায়গাটুকু অরু হাতড়ে দেখিয়ে দিল। তন্ময় অশান্ত মনকে শান্ত করছে যেন। মিয়ে যাওয়া অস্পষ্ট কণ্ঠে বলল, পরে ঘুমোচ্ছি, তুই ঘুমা। অরুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তন্ময়ের উত্তর তার মোটেও পছন্দ হলো না। হাত বাড়িয়ে তন্ময়ের শক্ত হাত আঁকড়ে ধরল। বিরক্ত ভঙ্গিতে চাপা স্বরে কিছু একটা আওড়ালো। ঘুমের ঘোরে হয়তো। তন্ময় মুখ বাড়িয়ে কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। হাতটা ছাড়াতে চাইল। অরু শক্ত করে ধরে রাখে। তন্ময়কে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো। অরুর বাঁধন ঢিল হতেই ধীরে সুস্থে উঠে কামরা হতে বেরিয়ে গেল। যাবার পূর্বে দরজা ভালোভাবে চাপিয়ে গেল। বসার ঘরে আসতেই মোস্তফা সাহেবের সঙ্গে দেখা। মোস্তফা সাহেব সোফায় বসে আছেন। তন্ময় ডাকল, বাবা। তুমি এখনও জেগে যে? ঘুম আসছিল না। ওখানে কোনো সমস্যা হয়নি তো? না, সব ঠিক ছিল। অরুর ভার্সিটির অ্যাপ্লিকেশন চলছে শুনলাম। গতকাল সময় করে কয়েকটায় অ্যাপ্লাই করে দিও। আচ্ছা, শুয়ে পড়ো গিয়ে। তন্ময় যেতে পা বাড়ালো। মোস্তফা সাহেব পিছু ডেকে বললেন, সাবিহার মানসিক উন্নতি হয়েছে কি? তন্ময় হেসে বলল, অনেক, চিন্তা করো না। ঢাকা ফিরেই তন্ময় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠল। 3-4 দিনের কাজ পেন্ডিংয়ে রয়েছে। কিছু বায়ারদের কথা দিয়ে গিয়েছিল। পুরান ঢাকার ফ্যাক্টরি নিয়ে বেশ কিছু মিটিং আছে তার। চোখ মুখ থুবড়ে কাজ করতে হচ্ছে। তাকে বাড়িতে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে অরুর দেরি হয়ে যায়। হইচই করে নিচে এসে শুনবে তন্ময় বেরিয়ে গিয়েছে। তখন আর গলা দিয়ে খাবার যেতে চায় না তার।
দুচোখ ভিজে ওঠে। আফসোসে বুকটা ভার হয়ে থাকে। রাতে ফিরতে ফিরতেও লোকটা 11টা-12টা বাজিয়ে ফেলে, তাও ডিনার সেরে আসে। অরু সেই মুহূর্তে অথৈ জলে ঘুমোতে ব্যস্ত। এত চেষ্টা করে তবুও ঘুম কাতুরে সে ঘুম থেকে রক্ষা পায় না। আজকের দিন নিয়ে 2 সপ্তাহ ধরে অরু তন্ময়কে দেখে না। বুকে একরাশ অভিমান, সেই অভিমান ডিঙিয়ে কলও দিচ্ছে না আগ বাড়িয়ে। বৃহস্পতিবার সকাল থেকে অরু ঘর আটকে বসে আছে। 2-1বার আয়নায় মুখ দেখে কেঁদেছে। কেঁদে কেটে মুখ ধুয়ে খেতে গিয়েছে। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়েছে। সেলফোন ঘাটিয়ে তন্ময় আর তার ছবিগুলো দেখতে বসল। তাদের অনেক ছবি, গ্যালারি জুড়ে শুধু ছবি আর ছবি। সাদা শাড়ি পরিহিত সে আর পাশে তন্ময় বসা, কি সুন্দর ছবি। ছবিগুলো দেখতে নিয়ে অরু আবারও একটু কেঁদে নিল। টিস্যু নাকে চেপে বারান্দায় এসে দাঁড়িয়েছে। দীপ্ত এসেছে, হাতে প্যাড, মুভি দেখছে। ইন্টারেস্টিং পার্ট চলছে হয়তো। এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছে না। লাফিয়ে উঠে বসল অরুর বিছানায়। চিৎপটাং হয়ে শুয়ে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অরু এগিয়ে এসে পাশে বসল। যথেষ্ট নরম গলায় শুধালো, তন্ময় ভাইয়ার সাথে দেখা হয়েছে তোর? সকালেই হলো তো। আমাকে মিল্কশেক কিনে দিয়ে গেল। কটা বাজে তখন? 6টা 30। অরু বিষণ্ণ অনুভব করল। সে উঠেছে 8টা 30-এ। এর জন্যই তো তন্ময়কে পায় না। আজ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। রোদ উঠেছে হালকা পাতলা, হিম বাতাস বইছে। অরু বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মার্জি আর এহসান আসছে। 2 ভাই বোনের মাথায় সাদা ছাতা। গরমে ত্যক্ত মার্জি নিচ থেকে চেঁচালো, অরু, নাম তাড়াতাড়ি। কেন? নতুন ভার্সিটি দেখে আসি, ক্যাম্পাস ঘুরব। আয় ভেতরে। না না, রেডি হয়ে নাম, আমরা গাড়িতে বসি। আচ্ছা। অরু সময় নিয়ে সেজেগুজে নিল। তন্ময়ের বিরহে কয়েকদিন যাবৎ সাজগোজও করছে না, বেরোনোও হচ্ছে না। সুযোগের বেশ ভালোভাবেই সদ্ব্যবহার করল। চমৎকার রূপে আবদ্ধ হয়ে বেরোলো। ধেই ধেই করে গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে। অরু জানালার পাশে বসেছে। তার পাশেই মার্জি। ড্রাইভারের সঙ্গে এহসান। মার্জি কনুই দ্বারা খোঁচালো অরুকে। কি ব্যাপার বলতো? অরুর মুখশ্রী মুহূর্তেই করুণ বনে গেল। কয়েকবার চোখের পলকও ফেলল। কিছু না। তন্ময় ভাইকে জ্বালাচ্ছিস নিশ্চিত? অরু রেগে গেল। তুই এমন কেন মার্জি? আমি জ্বালাই? আমাকে জ্বালাচ্ছে যে। জানিস, সেই যে ফিরেছি আর দেখা সাক্ষাৎ নেই। তুই দেখিস না, তবে ভাইয়া তোকে ঠিকই দেখে। এক কাজ কর, কল দে। ভাইয়া হয়তো ব্যস্ত আছে, কাজ ফেলে ঘুরে ফিরে এসেছে। কাজগুলো কভার আপ করতেও সময় তো লাগবে। তাই বলে এত? অরু অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা ঘুরিয়ে চুপ রইল। হাতে সেলফোন। তন্ময়ের নাম্বার সে অনেকবার ডায়াল করতে চেয়েছে, কিন্তু করেনি। মার্জি বোঝানোর সুরে বলল, তোর মধুলোভী তন্ময় ভাই মধু ছাড়া বাঁচবে না। তোর মধুর ফায়দা নে। মধুর ফায়দা? মার্জি ফিসফিস করে উল্টাপাল্টা কিছু বোঝ মাথায় ঢেলে দিল। অরু হ্যাবলার মতো শুনে বলল, ছি, এসব কখনো করব না। যা ভাগ। অরুর কামরার দরজা আবছা ভেরানো থাকে, লক করে না সে সচরাচর। আজ ওরও দরজা লক করে ঘুমিয়েছে। মার্জির কথাখানা তার মনে বিঁধেছে। নিশ্চয় তন্ময় রাতে রুমে আসে, না হলে এসির টেম্পারেচার বাড়ায় কে? অরু তো ভীষণ কমিয়ে ঘুমায়। শরীরে কাঁথাই বা কে মেলে দেয়? নিজে এসে দেখে যায়, অথচ অরুকে দেখতে দেয় না। তা তো হবে না। তাই অরু আজ থেকে দরজা লক করে ঘুমাবে। পরপর 5 দিন অরু দরজা লক করে ঘুমালো। 2 দিনই মধ্যরাতে দরজায় করাঘাত পড়েছে। নিস্তব্ধতা কাটিয়ে শোনা যায় ঠক ঠক শব্দ। রাগে দুঃখে অরুর কাঁদতে ইচ্ছে করছে।
নিজে প্রত্যেক দিন আসে অথচ অরুকে ডাকে না। আজ শব্দগুলো শুনেও না শোনার ভান করে পড়ে থাকলো। ঘড়ির কাঁটা 11:45। অরুর দুই চোখের পাতায় সারা বিশ্বের ঘুম এসে জড়ো করেছে। একটু পরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে। ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে মাথা বের করলো। সবগুলো বাতি নেভানো। অন্ধকার, কেউ নেই চারপাশে। ওরও পা টিপে টিপে তন্ময়ের কামরায় ঢুকলো। দরজা আবছা লাগিয়ে দিল। অন্ধকারে হাতড়ে বড় বিছানায় আরাম করে শুয়ে পড়ল। মুহূর্তেই নাকে মুখে আছড়ে পড়ল তন্ময়ের ঘ্রাণ। কোলবালিশ বুকে শক্ত করে জড়িয়ে নিল। বালিশ নাকে গুজে রাখল। বড় বড় শ্বাস নিচ্ছে। আহা! দরজা খোলার শব্দ। অরুর ঘুম খানিকটা কেটে গেল। তন্ময় ফিরেছে। ডান হাতে কোট আর বাম হাতে অফিস ব্যাগ। ক্লান্ত ভঙ্গিতে হাতের ব্যাগ আর কোট সোফায় রেখে ওয়াশরুমে ঢুকে গেল। বাতি জ্বালানোর প্রয়োজন বোধ করল না। তাতে বরং অরুর জন্য ভালোই হলো। সে দিব্যি পুনরায় চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল এবং ঘুমিয়েও গেল। তন্ময় কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়েছে। অন্ধকার কামরায় বাতি জ্বালালো। চুল ছেড়ে ড্রেসিং টেবিলে দাঁড়াতেই চমকে গেল। অরু ঘুমিয়ে আছে কোলবালিশ জড়িয়ে। স্কার্ট পরে শুয়েছে। ফলস্বরূপ ফর্সা স্লিম পাজোড়া চোখের সামনে দৃশ্যমান। পরনের গেঞ্জির হাবভাবও ভালো নয়। তন্ময় অশান্ত মন নিয়ে এগিয়ে গেল। গলার স্বর সাংঘাতিক ছোট করে ডাকল, অরু। কাঁচা ঘুম অরুর আবার কাটল। আবছা চোখে তন্ময়কে পরখ করে নিল। নিবিড়ভাবে এক মনে। উদম প্রশস্ত বুকে নজর আটকে গেল। ফোঁটা ফোঁটা জল এখনও দৃশ্যমান। পেশিবহুল হাতজোড়া ফুলে আছে। দেখতে আকর্ষণীয়। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ঘুম সম্পূর্ণ কাটতেই লাফিয়ে উঠে বসল অরু। অভিমানী চোখে তাকিয়ে আছে। ধীরে সুস্থে আঁখি দুটো ভিজে উঠছে। একসময় চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। তন্ময় হাত বাড়ালো। অরু দূরে সরে বসল। ছোবেন না। আপনি আমাকে মোটেও পছন্দ করেন না। একটুও ভালোবাসেন না। ওগুলো সব মিথ্যে ছিল। তন্ময়কে খানিকটা ব্যাকুল দেখালো। হন্তদন্ত ভঙ্গিতে অরুর হাতটা চেপে ধরল। টেনে আনলো নিজের দিকে। জাপটে ধরল ছটফট করতে থাকা অরুকে। এক প্রকার কোলে উঠিয়ে নিয়েছে। কোমল স্বরে আওড়ালো, আই অ্যাম সরি। রাগ করে না সোনা, একটু ব্যস্ত ছিলাম। অরুর কান্নার গতি বেড়েছে। দুচোখ বেয়ে ঝরছে অজস্র ক্ষুদ্র জল। ফুপিয়ে বলল, ভালোবাসার মানুষের জন্য কোনো ব্যস্ততা থাকে না। ভালোবাসা ফুরিয়ে গেছে, তাই আপনি চুপ, একদম চুপ। অরুর নাক ফুঁসছে। ধমক খেয়ে সে থমকে আছে। তন্ময় তার অগোছালো লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে নিল খুব যত্ন সহকারে। কপালে চুমু খেলো। সময় দে। বাড়িতে বিয়েটা মেনে নিলে তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। কান্না করে না জান। থাম। আমি কান্না করলেই বা কি? আপনার কিছু যায় আসে? আসে। অনেক আসে। মিথ্যে। না, আসে না। একদমই আসে না। তন্ময় হাসল। অরুর লাল নাক টেনে দিল। কোল থেকে নামাতে চাইল। তাগাদা দিল, কাল তাড়াতাড়ি আসব। এখন রুমে যা, রাত হয়েছে। অরু তন্ময়ের গলা দুই হাতে পেঁচিয়ে ধরল শক্ত করে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল। তন্ময়ের উদম শরীরের সাথে লেপ্টে গিয়েছে। থরথর করে কেঁপে উঠছে দেহখানা। চোখ মুখ খিচে তবুও জড়িয়ে রাখল। তন্ময় শান্ত নেই, বড্ড অশান্ত। যেই ভয়ের জন্য দূরে দূরে থাকছে সেটাই যেচে সামনে এসে বসে। চোয়াল শক্ত করে রেখেছে। কণ্ঠ নামিয়ে ডাকল, অরু। এখানেই থাকব, আপনার সাথে। কোত্থাও যাব না। না, রুমে যাবি। তন্ময়কে ছেড়ে অরু বিছানায় শুয়ে পড়ল। এখানেই ঘুমাবো। জেদ করে না। অরুকে কোলে তুলতে নিতেই ঘটল অঘটন।
তন্ময়ের কোমরের তোয়ালে ঢিলে হয়ে গেল। খুলে পড়ে যাবে ভাব। অরু চিৎকার করে দুই চোখের উপর দুই হাত চেপে ধরল। লজ্জায় সে হতবম্ব। দ্রুত মাথা ঘুরিয়ে নিয়েছে। তন্ময় নিঃশব্দে হাসল। সে তোয়ালে ঠিক করতে নিতেই অরু লাফিয়ে উঠল। দরজার সিটকিনি আটকে দিল। যত যাই হোক আজ সে এখানেই ঘুমাবে। তন্ময়ের কথা একদমই শুনবে না।